হঠাৎ করে এরিসের গমগমে পুরুষালী কণ্ঠস্বর শুনে দিনে দুপুরে ভূত দেখার মতো চমকে উঠল শ্বেতা। দ্রুত পিছনে ফিরে ভয়ার্ত দৃষ্টিতে এরিসের দিকে তাকিয়ে থেকে কয়েকটা শুষ্ক ঢোক গিলে দুপা পিছিয়ে গেল সে। তারপর আমতা আমতা করে বলল, এমন কিছুই নয়, আমি তো শুধু মানে ঘুরে। শ্বেতা বাকি কথা আর শেষ করতে পারল না। এরিসকে দেখলে অকারণে ভীষণ ভয় লাগে তার। হৃদস্পন্দন বারংবার গতি হারায়। এরিস ধীর পায়ে শ্বেতার দিকে এগিয়ে আসতে লাগলো আর শ্বেতা ধীর গতিতে পেছাতে লাগলো। এরিস এগুতে এগুতে শীতল স্বরে বলতে লাগলো, এমন ভুলও করো না মাই অ্যাডিকশন, ফলাফল একদম ভালো হবে না। আমার কাছ থেকে জীবনে তোমার মুক্তি নেই, সারাটা জীবন আমার কাছে আমার হয়ে থাকতে হবে তোমায়। শ্বেতার শরীর পেছাতে পেছাতে করিডোরের শেষ মাথায় এসে রেলিংয়ের পাশে গিয়ে ঠেকল। এরিস শ্বেতার একদম কাছাকাছি এসে তার দেহের দুই দিকে দুই হাত দিয়ে তাকে বাহুবন্দি করে নিল। তীক্ষ্ণ আর অজানা অনুভূতি সম্পন্ন দৃষ্টিতে শ্বেতার দিকে তাকিয়ে থাকতে থাকতে আচমকা এক হাত দিয়ে তার কোমর পেঁচিয়ে ধরে একদম নিজের কাছে টেনে নিল এরিস। তারপর অপর হাত দিয়ে তার ঘাড় শক্ত করে ধরে শ্বেতার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। শ্বেতা চোখ বড় বড় করে তাকিয়ে থেকে জোরে জোরে নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করতে লাগলো। এরিস এই অবস্থাতে থেকে পকেট থেকে রিভলভার বের করে পেছনে কয়েকটা শুট করে দিল। সাথে সাথেই দুজন গার্ড তীব্র এক আর্তনাদ করে উঠে সাথে সাথেই মারা গেল। শ্বেতার শরীর তীব্র একটা ঝাঁকুনি দিয়ে উঠল। সে দ্রুত এরিসের পিঠ দু হাত দিয়ে খামছে ধরে চোখ বন্ধ করে নিল। এদিকে এরিসের এতটা নিখুঁত নিশানা দেখে বাকি গার্ডগুলো অবাক না হলেও দ্রুত মাথা নামিয়ে নিল। এই দুজন গার্ডের মৃত্যুর কারণ যে এরিস আর শ্বেতার ঘনিষ্ঠ মুহূর্ত অবলোকন করার শাস্তি ছিল সেটা বুঝতে তাদের বেগ পেতে হলো না। অনেকক্ষণ ধরে ফ্রেঞ্চ কিস করার পর শ্বেতার ঠোঁট জোড়া ছেড়ে দিল এরিস। শ্বেতা জোরে জোরে নিঃশ্বাস নিতে নিতে হাঁপাতে লাগলো। এরিস বাঁকা হেসে এক হাত দিয়ে শ্বেতার চিবুক ধরে তার আরক্তিম ভীতু মুখখানা উঁচিয়ে নিয়ে অপর হাতের তর্জনী আঙ্গুল দিয়ে তার কাঁপতে থাকা ঠোঁট জোড়া স্লাইস করতে করতে হাসকি স্বরে বলতে লাগলো, My erection, your lips are sweeter than butter. I like it very much. টুকি অফিসের কেবিনে বসে গভীর মনোযোগ দিয়ে কাজ করছিল রাত। হঠাৎ করে পরিচিত একটা মেইলি কণ্ঠস্বর শুনে কাজ থামিয়ে দিয়ে ভ্রু কুঁচকে মুখ তুলে চাইল সে। দেখতে পেল ঈশা ক্রপ ফ্লোরাল টপ এবং তার উপর একটি লং কোটি জড়িয়ে হাসতে হাসতে হেলে দুলে তার কেবিনে প্রবেশ করে ডেস্কের কাছে এসে দাঁড়ালো। রাত ঠোঁটের কোণে মৃদু হাসির রেখা ফুটিয়ে নিয়ে বলল, পাপা কি পারে আজ অফিসে এলো যে? খুব গুরুত্বপূর্ণ কাজ পড়ে গেছে মনে হয়। ঈশা রাতের সামনের চেয়ারে পায়ের উপর পা তুলে বসে মুচকি হেসে বলল, তা তো বটে, গুরুত্বপূর্ণ কাজ ছাড়া এই ঈশা ইয়ামিনা চৌধুরী কোথাও যায় নাকি? রাত ডেস্ক চেয়ারে হেলান দিয়ে বসে মৃদু কণ্ঠে জিজ্ঞেস করলো, কি সেই গুরুত্বপূর্ণ কাজ শুনি? ঈশা রাতের দিকে এক পলক বিমোহিত দৃষ্টিতে তাকিয়ে থেকে অকপটে উত্তর দিল, তোমাকে দেখতে আসা।
রাত ঈশার এমন কথা শুনে মোটেও চমকালো না। গত 1 বছর যাবৎ ঈশার এমন কথাবার্তা এবং দৃষ্টির সম্মুখীন হয়ে এসেছে সে। তার সুচতুর মস্তিষ্ক আসল ঘটনা বুঝতেও খুব একটা সময় নিল না। তারও যে ঈশার প্রতি মনের এক কোণে একটা সফট কর্নার রয়েছে সেটা সে অস্বীকার করতে পারবে না। তবুও সে নিরুপায়। ঈশার মতো এত উচ্চবিত্ত পরিবারের মেয়েকে বিয়ে করে সমাজের মানুষের কটাক্ষের শিকার হতে চায় না সে। রাত একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, সেটা খুবই ভালো কাজ। তা এখন তো দেখে নিয়েছো, তাহলে এবার ফিরে যাও। আমার উপর অনেক কাজের প্রেশার রয়েছে। রাতের এমন কথা শুনে সাথে সাথে ঈশার হাসি মাখা মুখটা কালো হয়ে গেল। মুখ গোমরা করে তীক্ষ্ণ কণ্ঠে সে বলে উঠল, তুমি একদম নির্মিষ টাইপের একটা ছেলে। ফিউচার হাজবেন্ড হিসেবে তুমি খুবই আনরোমান্টিক একজন পার্সন হবে। আমার তো তোমার ফিউচার ওয়াইফের জন্য চিন্তা হচ্ছে। বেচারি তোমার মতো একটা কুমড়া মুখকে নিয়ে কীভাবে যে সাজার জীবন কাটাবে সেটাই ভাবছি। বলে ঈশা রাগ করে চলে যেতে নিলে রাত পেছন থেকে বেশ আলতো স্বরে ডেকে ওঠে। ফিকল বাট। মুহূর্তে ঈশার চলন্ত পা জোড়া থমকে যায়। রাতের দিকে বিস্ময়াপন্ন দৃষ্টিতে তাকিয়ে সে অবাক কণ্ঠে প্রশ্ন করে ওঠে, কি বললে তুমি? রাত মুহূর্তে সম্বিত ফিরে পেল। নিজেকে ধাতস্থ করে তড়িঘড়ি করে বলে উঠল, না তো, কিছুই বলিনি আমি। ঈশা রাতের ডেস্কের কাছে এসে তার মুখোমুখি দাঁড়িয়ে দৃঢ় কণ্ঠে বলে উঠল, আমি স্পষ্ট শুনেছি তুমি আমাকে কি বলছো, কিন্তু এই নামে তুমি আমার ডাকলে কেন? রাত বিমোহিত কণ্ঠে বলে উঠল, কারণ তুমি চঞ্চলা হরিণীর ন্যায় প্রাণবন্ত, তাই আমি তোমার নাম দিয়েছি ফিকল বাট। কেন দিয়েছো? এমনি। ঈশা দু হাতে রাতের কলার চেপে ধরে আত্মবিশ্বাসী কণ্ঠে বলে উঠল, তোমার পেটে অনেক কথা জমে আছে যেগুলো তুমি আমার মুখে বলো না। আমি ড্যাম শিওর আমাকে নিয়ে কোনো না কোনো দুর্বলতা তো তোমার আছে, কিন্তু সেটা মুখে স্বীকার করো না। যাই হোক, আমিও ঈশা ইয়ামিনা চৌধুরী। তোমার মুখ থেকে কীভাবে কথা বের করতে হয় সেটা দেখে নেবো আমি। বলে আচমকা রাতের এক গালে টুপ করে একটা চুমু খেলো ঈশা। তারপর মুচকি হেসে দ্রুত পায়ে বাইরে বেরিয়ে গেল। আকস্মিক ঘটনায় রাত হতভম্ব হয়ে ঈশার যাওয়ার পানে তাকিয়ে রইল। তার হাত আপনা আপনি চুমু খাওয়া সেই গালে চলে গেল। হঠাৎ করে অবাধ্য অনুভূতিরা মন জুড়ে হানা দিতে লাগলো। তবে কি তার অনুভূতিগুলো আর লুকিয়ে রাখা সম্ভব হবে না? রাত যখন গভীর অনুভূতির নেশায় মত্ত, তখনই তার কেবিনের বাহির থেকে একজোড়া তীক্ষ্ণ চোখ তার দিকে তাকিয়ে থাকতে থাকতে অন্য পাশে সরে গেল। সেটা খেয়াল করলো না রাত। অ্যাড্রিয়ানো প্যালেসের বিশাল বড় উদ্যান জুড়ে অসংখ্য রোলস রয়েস কার দাঁড় করানো রয়েছে। সেই সাথে পিস্তল হাতে অসংখ্য দেহরক্ষীদের সমাহার দেখা যাচ্ছে। অবশ্য সেগুলোর কোনোটাই এরিসের নয়, বরং জেনোভেস কোম্পানির নতুন সিইও আলেসান্দ্রো কার্লোর, যে কিনা স্বয়ং এরিসের সাথে দেখা করতে তার প্যালেসে এসেছে। রাজকীয় উদ্যানের মতো বিস্তৃত বাগানের একপাশে টি টেবিলে মুখোমুখি বসে রয়েছে দুই প্রতিদ্বন্দ্বী, অ্যারিস অ্যাড্রিয়ানো এবং আলেসান্দ্রো কার্লো। দুজনের দুই পাশে নিজেদের গার্ডরা দাঁড়ানো। দুজনের তীক্ষ্ণ দৃষ্টি একে অপরের উপর নিবদ্ধ রয়েছে। ভেতরে ভেতরে চাপা উত্তেজনা আর ক্রোধ বিদ্যমান থাকলেও দুজনের কেউই সেটা বাহিরে প্রকাশ করছে না।
আন্ডারওয়ার্ল্ড জগৎটাই এমন। এখানে ঠান্ডা মাথায় থেকে ভয়াবহ রকমের কার্যসিদ্ধি সাধন করতে হয়। এরিস ব্ল্যাক কফিতে চুমুক দিতে দিতে বেশ শান্ত ভঙ্গিতে ইটালিয়ান ভাষায় আলেসান্দ্রোকে জিজ্ঞেস করলো, তো মিস্টার আলেসান্দ্রো কার্লো হঠাৎ আমার প্যালেসে কি মনে করে? আলেসান্দ্রো একটা সূক্ষ্ম বাঁকা হাসি দিয়ে বলল, তোমার আর আমার কোম্পানি ব্যবসায়িক এবং আন্ডারওয়ার্ল্ড দুদিক থেকেই দীর্ঘদিনের পার্টনার হয়ে রয়েছে। সেই হিসেবে আমি কি তোমার কাছে আসতে পারি না? শুধু শুধু আমার কাছে আসার লোক তো তুমি নাও, কি কারণে এসছো সেটা তাড়াতাড়ি বলে ফেলো। হঠাৎ করেই আলেসান্দ্রের চোখ মুখ কঠিন হয়ে এলো। দাঁতে দাঁত পিষে চাপা ক্ষোভ নিয়ে সে শক্ত কণ্ঠে বলে উঠল, আমার ছোট ভাই আগুনস্টিনো আলবার্তাকে কেন হত্যা করেছো তুমি? এরিস অন্যদিকে তাকিয়ে একটা ফিচেল হাসি দিয়ে একই রকম চাপা কণ্ঠে বলল, সেটা তোমার ভাইয়ের চামচারা তোমার জানায়নি? সে তার কাজের যোগ্য শাস্তি পেয়েছে। তার জায়গায় তুমি হলে তোমরা ঠিক এমন অবস্থায় করতাম। আলেসান্দ্রো কার্লো দুই হাত মুষ্টিবদ্ধ করে দাঁতে দাঁত পিষে নিল। বহু কষ্টে নিজের রাগ নিয়ন্ত্রণ করতে এদিক ওদিক তাকাতে লাগলো। এখনই তার মাথা গরম করলে চলবে না। ঠান্ডা মাথায় এরিসকে ঘায়েল করতে হবে। হঠাৎই তার দৃষ্টি আটকে গেল অ্যাড্রিয়ানো প্যালেসের দোতলার বারান্দায়। সাথে সাথে দৃষ্টিজোড়া সুতীক্ষ্ণ করে কিছু একটা মনোযোগ দিয়ে দেখতে লাগলো সে। হঠাৎ এরিসের চোখ আলেসান্দ্রোর দিকে যেতেই তার চোখের দৃষ্টি অনুসরণ করে এরিসও দোতলার বারান্দার দিকে তাকালো। কয়েক ন্যানো সেকেন্ডের মধ্যেই তীব্র রাগে তার চোয়াল শক্ত হয়ে এলো। দাঁতে দাঁত পিষে হাত জোড়া মুষ্টিবদ্ধ করে সে রাগ নিয়ন্ত্রণ করতে চেষ্টা করলো। দোতলার বারান্দায় একটি অফ হোয়াইট ফ্লোরাল প্রিন্টেড লং গাউন পরে উদাস দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে রয়েছে সেটা। নিচে কি কাজ কারবার হচ্ছে সেদিকে তার কোনো বিন্দুমাত্র খেয়াল নেই। সে তার দুঃখ বিলাস করতে ব্যস্ত। আলেসান্দ্রা সে তাকে দেখতে দেখতে কিছু একটা মনে মনে ভাবল। তারপর এরিসের দিকে ফিরে তাকিয়ে তার রক্তাভ চোখ দুটি দেখে শয়তানি হাসি হাসল আলেসান্দ্রো কার্লো। এরিসের কাছাকাছি গিয়ে কণ্ঠ খাদে নামিয়ে ফিস ফিস করে আলেসান্দ্রো জিজ্ঞেস করলো, এই সুন্দরী মেয়েটি কে অ্যান্ডিয়ানো? আমার জানা মতে তোমার তো নারী নেশা নেই। তাহলে কি সে তোমার গার্লফ্রেন্ড অর মিস্ট্রেস? আলেসান্দ্রো কার্লোর শেষ কথাটা শুনে মাথায় রক্ত উঠে গেল এরিসের। নিজেকে কন্ট্রোল করতে না পেরে দ্রুত উঠে দাঁড়িয়ে পকেট থেকে রিভলভার বের করে সোজা আলেসান্দ্রার মাথা বরাবর তাক করল সে। রাগে তার ফর্সা চোখ মুখ প্রচণ্ড লাল হয়ে গেছে। এই মুহূর্তে তার চেঁচিয়ে বলতে ইচ্ছে হলো, ও আমার রক্ষিত বাস্টার্ড, ও আমার স্ত্রী। কিন্তু আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া বস হিসেবে এরিসের দুর্বলতা কখনো শত্রুদের সামনে প্রকাশ করতে নেই। তাই শত ইচ্ছে থাকা সত্ত্বেও এই দুটি বাক্য উচ্চারণ করতে পারল না এরিস। আলেসান্দ্রো উঠে দাঁড়াতেই এরিস বহু কষ্টে নিজেকে নিয়ন্ত্রণ করে রিভলভার নামিয়ে নিল। আলেসান্দ্রো কার্লো খ্যাক খ্যাক করে হেসে উঠে কৌতুকের স্বরে বলল, হঠাৎ তো রেগে গেলে কেন এরিস অ্যান্ডিনো? আমি রাগ করার মতো কোনো কথা বলিনি। এরিস রেগে বলে উঠল, স্টপ ইউর ফাকিং বুলশিট আলেসান্দ্রো। নিজের সীমার মধ্যে থাকা বলে দিচ্ছে। বেশি উড়ারে করলে তার ফলাফল কিন্তু ভালো হবে না। আলেসান্দ্রো এরিসের কাঁধে মৃদু চাপড় দিয়ে তার কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলে উঠল, ও রিল্যাক্স ম্যান,
মনে হচ্ছে ওই মেয়েটা তোমার জন্য খুবই স্পেশাল। সাবধানে সামলে রেখো, কোনোভাবে আবার হারিয়ে না যায়, যেমনভাবে আমার ছোট ভাই আগস্টিনো আলবার্তোকে হারিয়ে গিয়েছে। শেষের কথাটা চাপা রাগের সাথে বলল আলেসান্দ্রো। এরিস প্রচণ্ড রাগত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থেকে চাপা কণ্ঠে বলল, তুমিও নিজের সীমার মধ্যে থেকে আলেসান্দ্রো কার্লো। তোমার অনেক পরিণতি নিজের ছোট ভাইয়ের মতোই হয়ে যায়। বলে হনহন করে প্যালেসের ভিতর চলে গেল এরিস। সাথে ছুটে চলল তার দেহরক্ষীরা। আর এদিকে আলেসান্দ্রো কার্লো চোখ মুখ শক্ত করে ঈগল দৃষ্টিতে এরিসের যাওয়ার পানে তাকিয়ে রইল। তোমাকে কতবার মনে করেছে রুমের বাইরে না যেতে, তো আমার কথা শোনোনি কেন? তুমি কেন বারান্দায় গিয়েছিলে? জবাব দাও। রুমে ছুটে এসে সে তার দুই গাল শক্তভাবে চেপে ধরে প্রচণ্ড রাগে চিৎকার করে কথাগুলো বলল এরিস। অপরদিকে শ্বেতা ভয়ে জমে প্রায় শক্ত হয়ে গেছে। কি করেছে সে? সামান্য একটু বারান্দাতেই তো গিয়েছে। গতকালও তো সে বারান্দায় গিয়েছিল, তখন তো এরিস তাকে কিছু বলেনি। তাহলে আজকে এমন করছে কেন? শ্বেতা ব্যস্ত হয়ে দুই হাত দিয়ে নিজের গাল ছাড়াতে চেষ্টা করে ভাঙা কণ্ঠে বলে উঠল, ছাড়ুন প্লিজ, আমার ভীষণ ব্যথা করছে আমার। এরিস শ্বেতাকে বিছানায় ছুঁড়ে ফেলে দিয়ে তার উপর নিজের শরীরের সম্পূর্ণ ভর ছেড়ে দিয়ে এক হাত দিয়ে সে তার দুই হাত তার মাথার উপরে চেপে ধরল। সে তা পা ছুটাছুটি করতে গেলে এরিস নিজের দুই পা দিয়ে তার পা জোড়া চেপে ধরল। সে তা সম্পূর্ণরূপে তার কাছে বন্দি হয়ে গেলে এরিস আবারও তার দুই গাল চেপে ধরে শক্ত কণ্ঠে চিবিয়ে চিবিয়ে বলতে লাগলো, পরপুরুষের নজর থেকে তোমাকে সবসময় আড়াল করে রাখতেছে, সেটা বোঝো না তুমি? নাকি বুঝেও বুঝতে চাও না? সে তা কোনো কিছু বুঝতে না পেরে এরিসের মুখের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। এরিস আবারও বলতে শুরু করলো, তুমি হয়তো স্বেচ্ছায় নিজের শরীর কাউকে স্পর্শ করতে দিতে পারো, কিন্তু আমি বেঁচে থাকতে তোমাকে অন্যকে স্পর্শ করা তো দূরের কথা, চোখের নজর পর্যন্ত দিতে পারবে না। তার আগেই দুনিয়া থেকে তাকে সম্পূর্ণ নিঃশেষ করে দেব আমি। সেটা হঠাৎ করে অস্থির কণ্ঠে বলে উঠল, আপনি বারবার এই কথা বলেন কেন যে আমার শরীরে অন্য পুরুষের স্পর্শ লেগে আছে, বা আমি কখনো লাগাতে কি দিব? এমন কিছুই কখনো করিনি আমি, আর না কখনো করব। এরিস চোখ বন্ধ করে নিজের রাগ কন্ট্রোল করতে থাকলো। সে তা আবারও বলতে শুরু করলো, এই বদ্ধ ঘরে থাকতে থাকতে আমার দম বন্ধ হয়ে আসছিল, তাই একটু বারান্দায় গিয়েছিলাম। এরিস হঠাৎ সে তাকে হ্যাচকা টানে উঠে দাঁড় করিয়ে কোলে তুলে নিল। সে তা আবারও হাত পা ছুড়াছুড়ি করে বলতে লাগলো, সবসময় আমাকে এভাবে কোলে তুলে কেন? আমি কি ছোট বাচ্চা নাকি? হাঁটতে পারি না আমি? এরিস তীক্ষ্ণ কণ্ঠে বলে উঠল, মুখে খুব বেশি ক্ষয় ফুটছে তাই না? আর বাইরে ঘোরার ভীষণ শখ তোমার তাই না? চলো আজকে তোমাকে ইচ্ছে মতো বাইরে ঘোরাবো। প্যালেসের বাহিরে গিটার আকৃতির বিশাল সুইমিং পুলের কাছাকাছি এসে সে তাকে ধাম করে পানির মধ্যে ফেলে দিল এরিস। সুইমিং পুলের গভীরতা অনেক বেশি হওয়ায় এবং সে তা সাঁতার না জানায় পানিতে পড়ে গিয়ে হাবুডুবু খেয়ে তলিয়ে যাচ্ছিল। সে কাতর স্বরে বারবার এরিসকে সাহায্য করার জন্য ডেকে যাচ্ছে। এরিস আজকে কঠোরভাবে প্রতিজ্ঞা করেছে সে তার কোনো ডাকে সে আর সাড়া দেবে না, দুনিয়া উল্টে গেলেও না। সে যে প্রচণ্ড কঠোর একজন মানব এবং সে তার প্রতি তার যে বিন্দুমাত্র অনুভূতি নেই সেটা সে প্রমাণ করেই ছাড়বে। কিন্তু সে তার করুণ আর্তচিৎকার এবং তার নিস্তেজ হয়ে তলিয়ে যাওয়া দেখে এরিসের হৃৎপিণ্ড বরাবরের মতো প্রচণ্ডভাবে ধক করে উঠল। হৃদয় ফেটে চৌচির হয়ে যেতে লাগলো। তার পৈশাচিক মস্তিষ্ক
শত চেষ্টা করেও আজ তাকে আটকে রাখতে পারল না। বাতাসের গতিতে সুইমিং পুলের ভিতর ঝাঁপিয়ে পড়ল সে। শ্বেতা তখন নিস্তেজ হয়ে পানির নিচে প্রায় তলিয়ে যাচ্ছিল। এরিস ধ্রুবন্ত অবস্থায় তাকে টেনে উঠিয়ে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে পানির উপর নিয়ে এসে কোলে তুলে নেয়। সে তার নিস্তেজ আর কোমল দেহখানা তার কোলে ঠাঁই নিয়ে থাকে। এরিস এক হাতে সে তার দুই গাল ধরে চাপ দিতে দিতে প্রচণ্ড আকুল কণ্ঠে বলতে লাগলো, শ্বেতা, শ্বেতা, প্লিজ কথা বলো। এই শ্বেতা, কি হয়েছে তোমার? শ্বেতা কোনো জবাব দেয় না। এরিসের উত্তেজনা ক্রমশ বাড়তে থাকে। সে হতবিহ্বল হয়ে শ্বেতাকে বুকের সাথে আষ্টে পৃষ্ঠে চেপে ধরে চিৎকার করতে থাকে। সুইমিং পুলের নীল পানির সাথে সাথে তার চোখের অশ্রুগুলোও বিলীন হয়ে যায়। চারপাশের গার্ডরা এরিসের এমন আচরণ প্রত্যক্ষ করা সত্ত্বেও এক পা এগোনোর সাহস পেল না। এরিসের আদেশ ছাড়া তাদের কোনো কিছু করার পারমিশন নেই। এদিকে এরিসের এই অবস্থা দেখে তার পৈশাচিক মস্তিষ্ক বলতে থাকে, অপরদিকে তার উন্মাদ হৃদয় বলতে থাকে, তুই যে চেয়েছিলি তাই তো করছিস। মেয়েটাকে শাস্তি দেওয়াই তো তোর মুখ্য উদ্দেশ্য। তাহলে এরকম পাগলের মতো আচরণ কেন করছিস? এরিস দ্রুত মাথা নেড়ে না বোধক বোঝায়, এত যখন ঘৃণা করিস ওকে, এতকে যখন কষ্ট দিতে চাস, তাহলে ওকে কষ্ট দিয়ে নিজে কেন কষ্ট পাস? এই ছলনাময় মেয়েটার প্রতি তোর কিসের এত অনুভূতি? নাকি ভালোবাসিস তুই ওকে? মস্তিষ্ক আর হৃদয়ের টানা পড়েনে তার অসহ্য যন্ত্রণা হতে থাকে। মুহূর্তে কিছু একটা মনে হতেই সুইমিং পুলের কিনারায় নিয়ে ছুটে এসে সে তাকে সেখানটায় শুইয়ে দিয়ে দু হাত দিয়ে তার তলপেটে চাপ প্রয়োগ করে পানি বের করতে থাকে এরিস। সে তার মুখ দিয়ে কিছুটা পানি বের হয়ে আসে, তাতেও সে চোখ না খোলায়। এরিস তার মুখে মুখ লাগিয়ে অক্সিজেন সরবরাহ করতে থাকে। কিছুক্ষণের মধ্যে সে তা কাশতে থাকলে সে দ্রুত সরে আসে। সে তার চোখ খুলতেই তাকে উঠিয়ে নিয়ে নিজের বুকের মাঝে চেপে ধরে এরিস। জড়ানো কণ্ঠে এক নাগাড়ে সে বলতে থাকে, কিচ্ছু হয়নি তোমার শ্বেতা, তোমার কিচ্ছু হতে দেব না আমি। তারপর সে তার মুখটা নিজের মুখের কাছাকাছি এনে তার সমগ্র চেহারায় আলতোভাবে হাত বুলিয়ে দিতে থাকে এরিস। চোখে মুখে অসংখ্য চুমু খায়। সে তা এক দৃষ্টিতে এরিসের দিকে তাকিয়ে থাকে। এভাবে কেটে যায় অনেকক্ষণ। দুজন মানবী একে অপরের তীব্র হৃদস্পন্দন অনুভব করতে থাকে। অনুভূতিরা মাথাচাড়া দিয়ে উঠতে থাকে। হঠাৎ করে যেন সম্বিত ফিরে পায় এরিস। মুহূর্তে নিজের আগের সেই চিরচেনা কঠোর রূপে ফিরে আসে সে তাকে নিজের বুক থেকে সরিয়ে দিয়ে দূরে সরে আসে। সে তা উঠে দাঁড়াতে নিলে পা পিছলে আবারও সুইমিং পুলে পড়ে যায়। তবে পড়ার আগে এরিসের শার্টের নিচের অংশ খামচে ধরেছিল সে, যার ফলে এরিসও সুইমিং পুলে পড়ে যায়। সে তা আবারও সুইমিং পুলে পড়ে গিয়ে হাবুডুবু খেতে থাকে। তবে এরিস এবার সে তাকে শক্ত করে নিজের সাথে চেপে ধরে রাখে। দুজন দুজনার অতি নিকটে অবস্থান করতে থাকে। দুজনের ঘন শ্বাস প্রশ্বাস একে অপরের উপর আছড়ে পড়ে। দুজনের তীর তীর করে কম্পনরত ঠোঁট জোড়া যেন একে অপরকে ভীষণভাবে আকর্ষিত করছিল। হঠাৎ করে সে তা বলে উঠল, আপনি আমাকে সবসময় এডিকশন বলে ডাকেন কেন? আমি কি শুধুমাত্র আপনার আসক্তি? আপনি কি শুধুই আমাকে কষ্ট দেওয়ার জন্য নিয়ে এসেছেন? প্রচণ্ড ঘৃণা করেন আপনি আমায়?
এরিস শ্বেতাকে আরও শক্ত করে চেপে ধরে ক্ষিপ্ত কণ্ঠে বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ, তুমি শুধুমাত্র আমার আসক্তি। তোমাকে জাস্ট আমি কষ্ট দেওয়ার জন্য এনেছে। ভালোবাসি না তুমি, আমি ঘৃণা করি, প্রচণ্ড ঘৃণা করি। সে তার নির্লিপ্ত স্বরে বলে ওঠে, তাহলে আপনার চোখের ভাষা কেন অন্য কথা বলছে? কেন আপনার কাছাকাছি এলে আমি আপনার হৃদয়ের তীব্র হৃস্পন্দনের শব্দ শুনতে পাই? ঘৃণাই যদি করবেন তাহলে আমাকে কষ্ট দিয়ে নিজে কষ্ট পান কেন? উত্তর আছে আপনার কাছে? এরিস সে তার কথার কোনো জবাব না দিয়ে তার ঠোঁট আলতো একটা চুমু এঁকে দিয়ে তাকে কোলে করে নিয়ে সুইমিং পুলের উপরে উঠতে থাকে। সে তা এরিসের দিকে তাকিয়ে থাকতে থাকতে আবারও জিজ্ঞেস করে, কি হলো? উত্তর দিন আমার প্রশ্নের। এরিস এক পলক সে তার দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে জবাব দেয়, আমি আমার অসংখ্য অচেনা প্রশ্নের উত্তর খুঁজছি। সেগুলো জানা হয়ে গেলে তোমার ঘরের প্রশ্নগুলো উত্তর দিয়ে দেব। তোমার নেশায় পয়রা আমি হইলাম দিওয়ানা, তোমার জন্য হারায় গেল আমার ঠিকানা। তোমার মতোই থাকলা তুমি খবর নিলা না, তোমার মায়াবী মুখের দোলাও তুমি কার কলিজা। আজ আমার ভেতর জুড়েই শুধু নেশার বসবাস, নেশা হাসায় নেশায় কাদায় নাই আমি আমার আগের রূপে। তোমায় আমি আর তো দেখি না, আমি আমার মতোই থাকবো ভালো, খবর নিও না। বার ক্লাবে বসে ড্রিঙ্কস করতে করতে গলা হাঁকিয়ে বেসুরো কণ্ঠে এক নাগাড়ে গানের কলিগুলো উচ্চারণ করে যাচ্ছে শুভ্রা। আশেপাশে উপস্থিত সকলে স্তব্ধ হয়ে তার দিকে তাকিয়ে রয়েছে। একটা অচেনা ভাষায় এমন অদ্ভুত গান শুনে তারা সকলেই হতভম্ব হয়ে গিয়েছে। অপরদিকে রায়ান শুভ্রাকে থামানোর জন্য যথাসম্ভব চেষ্টা করে যাচ্ছে, কিন্তু শুভ্রা তাকে পাত্তা না দিয়ে নিজের মতো গান গেয়েই চলেছে। রায়ান শুভ্রার সামনে বসে অসহায় কণ্ঠে বলতে লাগলো, তোমার পায়ে পড়ি তাসা, এবার গান গাওয়ানো বন্ধ করো। এভাবে চলতে থাকলে লোকজন তোমার পাগল মনে করবে, তোমার সাথে সাথে আমাকেও এখান থেকে বের করে দিবে। শুভ্রা ড্রিঙ্কস করতে করতে পুরো মাতাল হয়ে গিয়েছে। তারপরও একের পর এক অ্যালকোহলের গ্লাস খালি করেই যাচ্ছে। মনের দুঃখ আজ তাকে অভাবনীয় পর্যায়ে এসে উপনীত করেছে। রায়ানের কথা শুনে শুভ্রা চোখ পিটপিট করে তার দিকে তাকিয়ে আঙ্গুল উঁচিয়ে মাতাল কণ্ঠে বলে উঠল, শাট আপ মিস্টার রায়ান। ইফতিসাম, যত নষ্টের গোড়া তুমি, তোমার জন্য সব হয়েছে। রায়ান ভ্রু কুচকে জিজ্ঞেস করল, আমি আবার কি করেছি? কি করনি সেটা বলো। কে তোমাকে ইহান ভাইয়ের কাছে পাকনামি করতে বলেছিল যে আমি তোমার ফিয়ন্সি? কত বছর পর তার সাথে আমার দেখা হয়েছিল, তাকে দেখে কত নস্টালজিক হয়ে গিয়েছিলাম তুমি জানো? কত কিছু বলার ছিল তাকে, অথচ তুমি সব আশাতে পানি ঢেলে দিয়ে তাকে বলে দিলে যে আমি তোমার ফিয়ন্সি। ইউ ব্লাডি লায়ার, ইউ আর অ্যাকচুয়ালি অ্যান ইম্যাচিউর পারসন। শুভ্রা মাতাল কণ্ঠে টলতে টলতে ক্ষোভ আর দুঃখ ঝাড়তে ঝাড়তে কথাগুলো বলল। এদিকে রায়ান হতভম্ব হয়ে তার দিকে তাকিয়ে রইল। অবাক কণ্ঠে সে জিজ্ঞেস করল, ইয়ান ভাইয়াটা আবার কে? কার কথা বলছো তুমি? আমার কথা বলছে ও। পেছন থেকে হঠাৎ পরিচিত একটা পুরুষালী কণ্ঠস্বর শুনে চমকে পেছনে তাকালো রায়ান। শুভ্রাও নিমিলিত চক্ষু জোড়া টান টান করে তার দিকে তাকালো। আপাদমস্তক কালো পোশাকে আবৃত মাস্ক পরিহিত ব্যক্তিটিকে চিনতে তাদের দুজনের তেমন একটা বেগ পেতে হলো না। শিয়নজুন, ইহান ভাইয়া। শুভ্রা আর রায়ানের একত্রে বলা কথাগুলো শুনে
ধীরে ধীরে তাদের কাছে এগিয়ে এলো ইহান। ইহান শুভ্রার কাছাকাছি আসতেই সে অ্যালকোহলের একটা বোতল মাইক্রোফোনের মতো মুখের সামনে এগিয়ে নিয়ে আবারও গান গাইতে শুরু করলো। পোলা ও পোলা রে তুই অপরাধী রে, আমার যত্নে গড়া ভালোবাসা দে ফিরাইয়া দে, আমার অনুভূতির সাথে খেলার অধিকার দিল কে, পোলা তুই বড় অপরাধী তোর ক্ষমা নাই রে, রে 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 রে। শুভ্রার এমন অদ্ভুত গান শুনে ইহান আর রায়ান দুজনেই হতভম্ব। ইহান চারপাশে তাকিয়ে দেখল লোকজন তাদের দিকে ঢ্যাপ ঢ্যাপ করে তাকিয়ে রয়েছে, কিন্তু সে মাস্ক পরে থাকায় তাকে কেউ চিনতে পারছে না। পরিস্থিতি সামলাতে ইহান শুভ্রার আরও কাছাকাছি যেতেই সে এক লাফে ছুটে গিয়ে ইহানকে পেছন থেকে জড়িয়ে ধরল। তারপর দু হাতে তার গলা জড়িয়ে ধরে ইহানের পিঠে ঝুলতে চেষ্টা করতে করতে শুভ্রা জড়ানো কণ্ঠে বলতে লাগলো, তুমি কি ভেবেছো মিস্টার শিয়ন জুন? তুমি একাই গান গাইতে পারো, আমি পারি না? আমিও পারি। দেখেছো কত সুন্দর গান গেয়েছি আমি, আর সম্পূর্ণটা তোমাকে স্যাক্রিফাইস করে। ইহান চাপা কণ্ঠে বলল, পাগলামি বন্ধ করো শুভ্রা। শুভ্রা কিছুটা সামনে ঝুঁকে ইহানের দিকে ভালো মতো তাকিয়ে চোখ পিটপিট করে উচ্ছ্বসিত কণ্ঠে বলে উঠল, তুমি এসেছো ইহান ভাইয়া, কিন্তু এত দেরি করলে কেন? আমি কতদিন ধরে তোমার অপেক্ষা করছি জানো, আরও আগে আসলে না কেন? ইহান নিরুত্তর, স্তব্ধ হয়ে সেভাবেই দাঁড়িয়ে রইল সে। শুভ্রা ইহানের পিঠে মুখ ঘষতে ঘষতে বলতে লাগলো, ছোটবেলার মতো আমাকে পিঠ চড়িয়ে ঘোরাবে ইহান ভাইয়া? আমার খুব করে তোমার পিঠে চড়তে ইচ্ছে করছে, প্লিজ। শুভ্রার কাণ্ড কারখানা দেখে এবং ইহানের মুখে স্পষ্ট বাংলা শুনে রায়ান প্রথমে হতবিহ্বল হয়ে গেলেও পরক্ষণেই শুভ্রাকে ইহানের কাছ থেকে ছাড়াতে চেষ্টা করলো। ইহান তাতে বাধা দিল, ওকে ওভাবেই থাকতে দাও, কিন্তু যেটা বলছি সেটা শোনো। রায়ান ক্ষণকাল চুপ করে থেকে ইহানের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ল, কিন্তু তাছা তোমাকে ইয়ান ভাই বলে ডাকলো কেন শন? কারণ আমি ওর ইহান ভাইয়া, ওর একমাত্র মামাতো ভাই ইয়াফি হায়দার। আর সবচেয়ে বড় কথা, আমি ওকে ভালোবাসি। ওর সাথে 6 বছর আগে আমার বিয়ে হওয়ার কথা ছিল। ইহানের কথা শুনে সম্পূর্ণ স্তব্ধ হয়ে গেল রায়ান। তার বাবার কাছ থেকে সে শুভ্রার অতীতের ব্যাপারে টুকিটাকি বিভিন্ন তথ্য জেনেছিল। এটাও জেনেছিল যে শুভ্রার বিয়ের আসর থেকে তাকে অনিবার্য কারণবশত চলে আসতে হয়েছিল। এরপর একটা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটেছিল তার এবং তার পরিবারের জীবনে। তবে সিয়ন জুন যে ইহান, সেই সাথে শুভ্রার মামাতো ভাই এবং তার সাথে শুভ্রার অতীতে বিয়ে হওয়ার কথা ছিল, সেটা জেনে চরম আশ্চর্যান্বিত হলো রায়ান। রায়ান অবাক কণ্ঠে উচ্চারণ করল, তাছা কি তোমাকে ভালোবাসে? ইহান একবার ঘুরে তাকিয়ে শুভ্রার দিকে চেয়ে আবার বলল, ওর অবস্থা দেখে তুমি বুঝতে পারছো না যে ও আমাকে ভালোবাসে কি না? তুমি আমাকে ওর আর তোমার মিথ্যা সম্পর্কের কথা বলেছিলে বলে ও যে কি রিয়্যাক্ট করছে সেটা তো দেখতেই পাচ্ছ। এরপর আর বলার অপেক্ষা রাখে না যে ও আমাকে কতটা ভালোবাসে। আর ওর আসল নাম শুভ্রা আফিয়াত। রায়ানের বুকটা না চাইতেও কেমন দুমড়ে মুচড়ে গেল যেন। হৃদয় জুড়ে একটা তীক্ষ্ণ ব্যথা অনুভূত হচ্ছে। শত হোক, শুভ্রাকে সে মন থেকে 6টা বছর ধরে ভালোবেসে এসেছিল, কিন্তু এটাও তো সত্যি যে শুভ্রা তাকে ভালোবাসে না, ভালোবাসে অন্য কাউকে, এবং সেও তাকে যথেষ্ট ভালোবাসে। রায়ান কান্না আড়াল করে বলল, কংগ্রাচুলেশন ম্যান, আমি ভাবতেও পারিনি আমার পছন্দে পপস্টার তরকারি হবে। তাছাড়া
হারিয়ে যাওয়া একমাত্র ভালোবাসা। আশা করিনি ওকে তুমি তোমার সর্বোচ্চ ভালোবাসা দিয়ে সব সময় ভালো রাখার চেষ্টা করবে। তোমাদের উর্মিলা এবং নতুন ভালোবাসার জীবন শুভ কামনা রইল। রাত তখন প্রায় 12টার কাছাকাছি। মিলনের পিচ ঢালা আলো ঝলমলে রাস্তাটা নিয়ন বাতির চকচকে আলোয় অদ্ভুত সৌন্দর্য নিয়ে ফুটে উঠেছে। রাস্তায় এখনও কিছু মানুষের আনাগোনা চলছে। দু একটা গাড়ি সা সা করে একটু পরপর ছুটে যাচ্ছে। স্নোফল না হলেও তীব্র শীতল বাতাস চারিদিক জুড়ে বিদ্যমান। রাস্তার পাশের কৃত্রিম লেকটা পূর্ণিমার চাঁদের আলোয় ঝিকমিক করছে। ইহান শুভ্রাকে পিঠে করে বয়ে নিয়ে রাস্তা দিয়ে নিরন্তর হেঁটে চলেছে। দু হাত দিয়ে শুভ্রার দুই উরু চেপে ধরে আছে সে। শুভ্রা দুই হাত দিয়ে ইহানের গলা পেঁচিয়ে ধরে রেখেছে। অতিরিক্ত ড্রিঙ্কস করার ফলে এখনও ঠিকমতো চোখ মেলে রাখতে পারছে না সে। তবুও পরিচিত কোনো একটা সুঘ্রাণ তাকে বারবার আকৃষ্ট করে জাগিয়ে রাখছে। দুজনের পরনে লং ওভারকোট। অনেকক্ষণ ধরে দুজনের কেউই কোনো কথা বলছে না। হঠাৎ নীরবতা ভঙ্গ করে ইহান হাঁটতে হাঁটতেই বলে উঠল, শুভ্রা। শুভ্রা তড়াক করে জেগে ওঠে, জড়ানো কণ্ঠে বলল, এত বেশি ড্রিঙ্কস করেছিস কেন? মনের ব্যথা ভুলতে। কে তোকে ব্যথা দিয়েছে? আছে একজন পাষাণ পুরুষ। খুব বেশি রাগ অভিমান তার প্রতি? অনেক। তুইও তাকে ভীষণ কষ্ট দিয়েছিস। 6 বছর আগে তাকে না জানিয়ে ছেড়ে চলে এসেছিলি, তারপর সামনে পাওয়ার পরও লুকিয়ে পালিয়ে গিয়েছিলি। সব জানতে পেরেছি আমি। হ্যাঁ রে শুভ্রা, একটাবার আমার কাছে এসে আমার বুকে ঝাঁপিয়ে পড়ে সব কথা খুলে বলতে পারতি না? আকস্মিক শুভ্রার চোখ দুটো ছলছল করে উঠল। হাউমাউ করে কেঁদে উঠল সে। ইহান শুভ্রার কান্নার শব্দ শুনে তড়িঘড়ি করে তাকে নামিয়ে দিয়ে নিজের সামনে নিয়ে এসে তার মুখটা দু হাতের আঁচলায় পুড়ে নিল। ব্যগ্র কণ্ঠে জিজ্ঞেস করল, কি হলো, কাঁদছিস কেন সুইট বাটারফ্লাই? শুভ্রা তবুও সমানে কেঁদে যাচ্ছে। ইহান অস্থির হয়ে বলতে লাগলো, এভাবে কাঁদছিস কেন বল না? আমি কি খুব বেশি কষ্ট দিয়ে ফেলেছি তোকে? আচ্ছা, আই এম সরি, প্লিজ কান্না বন্ধ কর শুভ্রা। শুভ্রা তবুও কান্না বন্ধ না করায় ইহান আচমকা একটি অবাক কাণ্ড করে বসল। দুই হাতে শুভ্রার দুই গাল চেপে ধরে তার ঠোঁটে আলতো করে একটা চুমু বসিয়ে দিল। মুহূর্তেই কান্না বন্ধ হয়ে গেল শুভ্রার। ঢ্যাপ ঢ্যাপ করে ইহানের মুখের দিকে তাকিয়ে রইল সে। ইহান মৃদু হেসে বলল, যাক, অবশেষে তোর কান্না থামলো। এখন থেকে তুই কান্না করলে তোর কান্না বন্ধ করাতে এটাকে নিনজা টেকনিক হিসেবে ব্যবহার করব আমি। ইহানের কথা শেষ হওয়া মাত্রই শুভ্রা তার বুকে ঝাঁপিয়ে পড়ল। আবারও কাঁদতে কাঁদতে বলে উঠল, তুমি সত্যি সত্যি আমার কাছে এসেছো ইহান ভাইয়া? না, মিথ্যে মিথ্যে এসেছি। ছুঁয়ে ধরেও বুঝতে পারছিস না সত্যি নাকি মিথ্যে? শুভ্রা ইহানকে আরও খানিকটা শক্ত করে জড়িয়ে ধরল। ইহানও একই কাজ করল। শুভ্রা বলতে শুরু করলো, এটাই যেন সত্যি হয় ইহান ভাইয়া। অনেক সাধনার পর তোমাকে আমি পেয়েছি। পেয়েও হারানোর যন্ত্রণা যে মৃত্যু সম, সেই ব্যথা আমি আর সহ্য করতে পারবো না। তাহলে 6 বছর আগে কেন আমাকে ছেড়ে চলে গিয়েছিলি? জানিস কতটা কষ্ট হয়েছিল তোকে ছাড়া থাকতে? আমি ইচ্ছে করে তোমাকে ছেড়ে যাইনি ইহান ভাইয়া, পরিস্থিতির চাপে ছেড়ে যেতে বাধ্য হয়েছিলাম। ইহান কপাল কুঁচকে জিজ্ঞেস করলো, কি এমন হয়েছিল যে রাতের আধারে তুই, ফুপাফুপি আর শ্বেতা হঠাৎ করে উধাও হয়ে গিয়েছিলি? কত খুঁজেছি আমি তোকে। শ্বেতা আর ফুপাফুপিকে তুই কি জানিস? রাত, ওর মা বাবা, আমার বাবা মাও হন্যে হয়ে তোদেরকে খুঁজেছিল। কতগুলো দিন ধরে তোদেরকে পাগলের মতো খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। পাগলের মতো অবস্থা হয়ে গিয়েছিল আমার। তীব্র যন্ত্রণা বুকে বয়ে নিয়ে ছন্নছড়া হয়ে
এতগুলো বছর কাটিয়েছি আমি। ইহানের কথাবার্তা শুনে শুভ্রা আবারও ফুপিয়ে কেঁদে উঠল। ইহান কিছুক্ষণ আগে তাকে কয়েক গ্লাস লেবুর শরবত খাইয়েছে, যার ফলে বমিও করেছে শুভ্রা। তবু তার নেশা এখনও পুরোপুরি কাটেনি, কিন্তু মাতাল অবস্থা আগের থেকে তুলনামূলক কম হওয়াতে ইহানের সাথে স্বাভাবিকভাবে কথা বলতে পারছে সে। শুভ্রা কাঁদতে কাঁদতে বলে উঠল, আমাকে মাফ করে দাও ইহান ভাইয়া। আমার অন্তত তোমাকে সেই রাতে জানিয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু কে জানতো সেই রাত এতটা ভয়ঙ্কর হতে চলেছে। তোমাকে, আমাকে, আমাদের সবাইকে এত দূরে পাঠিয়ে দিবে, সেটা কে জানতো? না হলে আমি কখনো তোমার হাত সেদিন ছাড়তাম না। এই 6টা বছর যন্ত্রণার তীব্র অনলে প্রতিনিয়ত জ্বলে ছারখার হয়েছে আমি, তবুও কাউকে বুঝতে দেইনি নিজের তীব্র যন্ত্রণার কথা। ইহানের চোখ বেয়ে কয়েক ফোঁটা নোনা জল জড়িয়ে পড়ল। দু হাতে শুভ্রার চোখের পানি মুছিয়ে দিতে দিতে আকুল কণ্ঠে সে বলে উঠল, সেই রাতে কি হয়েছিল আমাকে সব ঘটনা খুলে বল। বলবো, সব বলবো তোমাকে। আমার বোনটাকে বাঁচাতে হবে ওই অন্ধকার জীবন থেকে। তুমি আমার সাথে আমাদের বাড়ি চলো ইহান ভাইয়া, সেখানে বাবা মা সবাই রয়েছে। সেটার কি হয়েছে? বাসায় গিয়ে সব বলছি তোমাকে। হঠাৎ শুভ্রার কিছু একটা মনে পড়তেই সে ইহানের বুকে একটা ধাক্কা দিয়ে শক্ত কণ্ঠে বলে উঠল, আমাকে ছাড়া অন্য নারীতে কিভাবে আসক্ত হলে তুমি ইহান ভাইয়া? একবারও কি বুক কাঁপলো না তোমার? এই তোমার আমার প্রতি ভালোবাসা? ইহান আহত কণ্ঠে বলে উঠল, তোকে ছাড়া আমি যে কতটা রিক্ত শূন্য, তোর প্রতি যে আমার হৃদয়ে কি পরিমাণ ভালোবাসা জমা রয়েছে, সেটা যদি তোকে দেখাতে পার তাহলে আমার ভালোবাসার দিকে আঙুল তুলতে তুই 2বার ভাবতি শুভ্রা। তাহলে ওই মেয়েটা কে ছিল? রায়ানের সাথে তোকে দেখার পর থেকে আমার মাথায় প্রচণ্ড রাগ উঠে গিয়েছিল, তাই ইউনকে নকল গার্লফ্রেন্ড বানিয়ে তোর সামনে শো অফ করার জন্য নিয়ে গিয়েছিলাম। শুভ্রা ইচ্ছে মতো ইহানের গায়ে কিল ঘুষি মারতে লাগলো। ইহান তা প্রতিরোধ করতে গিয়ে হেসে উঠল। তারা যেন আবারও সেই দুরন্ত কৈশোরে ফিরে গিয়েছে। শুভ্রা কটমট করে বলে উঠল, দাঁড়াও, তোমাকে দেখাচ্ছি মজা। খালি আমাকে কষ্ট দেওয়ার ধান্দা, তাই না? তোমার ঘাড়েই এত পেতনিরা সব আসে কেন আমি বুঝি না। প্রথমে সোনালিকা, তারপর ওই হাইউন তাইউন নাকি কি যেন নাম। ইহান এবার শুভ্রাকে পাজাকোলা করে কোলে তুলে নিয়ে হেসে বলে উঠল, তোর সাথে আমিই তো থাকবো সারা জীবন, তখন যত ইচ্ছে মজা দেখানোর দেখিয়ে দিস। বলে ইহান শুভ্রাকে কোলে নিয়ে হাঁটতে লাগলো বিস্তৃত পথ জুড়ে। তাদের বিস্তৃত সুখছায়া ধীরে ধীরে রাস্তার শেষ প্রান্তে মিলিয়ে গেল। তোমরা আর কত এভাবে চুপ করে বসে থাকবে? ওই এরিয়ানকে, তানভিনকে উঠিয়ে নিয়ে গেছো, 1 সপ্তাহ হতে চালাতো না, জানি কি অবস্থায় ওকে রেখেছে সে। আমরা কি এরিসের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারি না? ও মাফিয়া আর শক্তিধর বলে যা খুশি তাই পারবে। আহাদ আলম, শারমিন বেগম, মাজহারুল আজহারের সামনে রাগে চেঁচিয়ে কথাগুলো বলল সায়ান। রায়ান অবশ্য সেখানে উপস্থিত নেই। শুভ্রা আর ইহানকে একসাথে দেখার পর থেকে সে এখনো পর্যন্ত ঘরে ফেরেনি। এদিকে সায়ানের কথা শুনে সকলে চুপ করে রইল, তবে সকলের মুখ ভীষণ চিন্তিত ও বিষণ্ণ। আহাদ আলম বলে উঠলেন, মেয়েটাকে তো আমরা উদ্ধার করতে চাই বাবা। এর আগেও এই বিপদে পড়ে আমার মেয়েটার জীবন কেমন বিধ্বস্ত হয়ে গিয়েছিল সেটা তো দেখতেই পেয়েছিলে। অনেক কষ্টে সেখান থেকে ওকে আমরা ফিরিয়ে এনেছিলাম, এখন আবারও সেই একই পরিস্থিতিতে পড়তে হলো ওকে। কিন্তু আমরা কি বা করতে পারি? এরিজার ওর বাবার ক্ষমতার কাছে আমরা কিছুই না। শারমিন বেগম এতক্ষণ আঁচলে মুখ গুজে কান্না করছিলেন। আহাদ আলমের কথা শুনে তিনি চেঁচিয়ে বলে উঠলেন, তাই বলে এভাবে হাত পা গুটিয়ে বসে থাকবো আমরা? না জানি আমার মেয়েটা এখন কি অবস্থায় রয়েছে, এরিস ওর সাথে
এরিস ওর সাথে কি করছে কে জানে। নাহিয়ান খানেরও কোনো ভরসা নেই। আমি কিছু শুনতে চাই না। আমার মেয়েকে যে কোনো উপায় আমার কাছে ফিরিয়ে দাও তোমরা। মাজহারুল আজহার বলে উঠলেন, এভাবে হুটহাট করে কিছু করা যাবে না ভাবি, ভেবেচিন্তে সব কিছু করতে হবে। পুলিশ দিয়েও কোনো লাভ হবে না। এরিস ঠিকই ক্ষমতার জোরে নিজের পিঠ বাঁকিয়ে নেবে। মাঝখান থেকে বিপদে পড়ব আমরা সবাই। আমাদেরকে অন্য উপায় খুঁজতে হবে। শায়ান উত্তেজিত কণ্ঠে বলে উঠল, তানভীর অতীত তোমার আমাকে আগে বললে না কেন? তাহলে ওকে অন্তত আমি ভুল বুঝতাম না। এরিজোর আর তানভীর যে ম্যারেজ রেজিস্ট্রেশন পেপারটা দেখিয়েছিল সেটাও মনে হয় জাল ছিল। আমরা কোনো কিছুই না বুঝেই সবটা বিশ্বাস করে নিলাম। আর তোমার যা ভাবার ভাবিও করে নাও। আমি আর তানভীরকে ওর নগরে থাকতে দেব না। দরকার হলে কৌশলে ওকে নিয়ে পালিয়ে আসবো। তারপরেও দূরে থাকা চলে যাবে না, যেখানে এরিস কখনো ওর নাগালে খুঁজতে পাবে না। মাজহারুল আজহার মৃদু হেসে বলে উঠলেন, কার থেকে ওকে কেড়ে নিয়ে আসবে তুমি? তোমার কি মনে হয় পালিয়ে বাঁচতে পারবে তোমরা? যে ছেলে দীর্ঘ 6টা বছর পর্যন্ত ওকে অন্য হয়ে খুঁজে বেরিয়েছে, অবশেষে খুঁজে পেয়েও সবার সামনে বিয়ে করে তুলে নিয়ে গেছে, অথচ কেউ কিছুই করতে পারেনি। তা থেকে আর যাই হোক, তানভীরকে কোথাও লুকিয়ে রাখা সম্ভব না। রায়ান রাগান্বিত ভঙ্গিতে পায়চারি করতে লাগলো। কোনো একটা উপায় সে ঠিকই বের করে নেবে। সে তাকে কেড়ে নিয়ে আসবে এরিসের কাছ থেকে। শায়ান মনে মনে ভাবতে লাগলো, ক্ষমতা আর শক্তির জোরে হয়তো তোমার সাথে আমি পেরে উঠতে পারবো না এরিয়ানো, তবে কূটকৌশল ঠিকই তোমাদের সারিয়ে নিবে আমি। তানভীরকে আমি ঠিকই তোমার কাছ থেকে সরিয়ে নিয়ে এসে ওকে নিয়ে দূরে কোথাও চলে যাব। যেভাবে তুমি ওকে আমার কাছ থেকে সরিয়ে নিয়ে গিয়েছো ঠিক সেভাবেই। আর তোমাকে কোনোদিনও আমাদের খুঁজে পেতে দিব না। এদিকে এত রাত হয়ে গেছে, তবুও শুভ্রা আর রায়ান বাড়ি ফেরেনি বলে সকলে ভীষণ চিন্তিত হয়ে উঠেছে। শারমিন বেগম বারবার দরজার কাছে গিয়ে ওরা এসেছে কিনা দেখে আসছেন। তখনই কলিং বেলের কর্কশ শব্দে সম্বিত ফিরে এলো সবার। শারমিন বেগম তড়িঘড়ি করে উঠে গিয়ে দরজা খুলতে স্তব্ধ হয়ে গেলেন। ইহান শুভ্রাকে জড়িয়ে ধরে রেখে হাসি মুখে ভেতরে প্রবেশ করল। মাজহারুল আজহার আর শায়ান তাকে চিনতে না পারলেও আহাদ আলম আর শারমিন বেগম ঠিকই চিনতে পেরে বিস্মিত হয়ে দাঁড়িয়ে রইলেন। তাদের মাঝে চাপা আনন্দ, কষ্ট আর হাসি একসাথে ঝিলিক দিচ্ছে। ইহান সবাইকে এক নজর দেখে নিয়ে আহাদ আলম আর শারমিন বেগমকে উদ্দেশ্য করে মৃদু কণ্ঠে বলে উঠল, কেমন আছো ফুপা ফুপি? শারমিন বেগম ইহানকে জড়িয়ে ধরে কেঁদে উঠলেন। আহাদ আলম চোখের পানি মুছে তার কাঁধে হাত ধরে দাঁড়ালেন। শারমিন বেগম কাঁদতে কাঁদতে বলে উঠলেন, তুই এতদিন কোথায় ছিলি রে বাবা? শুভ্রাকে কি করে পেলি? ইহান শুভ্রাকে শারমিন বেগমের কাছে ধরিয়ে দিয়ে বলল, তোমার সব প্রশ্নের উত্তর আমি দিব। তার আগে শুভ্রাকে ওর ঘরে শুইয়ে দিয়ে আসো। ভীষণ ক্লান্ত হয়ে গিয়েছে ও। সেই সাথে তোমাদের কাছেও আমার অসংখ্য প্রশ্নের উত্তর জানা রয়েছে। ড্রয়িং রুমে গোল করে বসে আছে আহাদ আলম, শারমিন বেগম, মাজহারুল আজহার, ইহান, রায়ান আর শায়ান। শুভ্রা এখানে উপস্থিত নেই, কারণ সে গভীর ঘুমে নিমজ্জিত রয়েছে। তবে উপস্থিত সবাই গভীর চিন্তায় মত্ত রয়েছে। বেশ কিছুক্ষণ নীরবতার পর ইহান হঠাৎ করে একটা দীর্ঘশ্বাস ফেলে শারমিন বেগমের উদ্দেশ্যে বলে উঠল, আমাকে সব সত্যিটা খুলে বলো ফুপি।
6 বছর আগে কেন তোমরা কাউকে কিছু না বলে ওভাবে উদাও হয়ে গিয়েছিলে? কেন শুভ্রা আমাকে কোনো কিছু বলে যেতে পারেনি? আহাদ আলম চোখের চশমা খুলে চোখ মুছে বললেন। আমি তোমায় সবটা খুলে বলছি বাবা। বলে তিনি শুরু থেকে শেষ পর্যন্ত আদ্যপান্ত সবটা খুলে বললেন ইহানকে। সবটা শুনে স্তব্ধ হয়ে গেল ইহান। অনেকক্ষণ পর নিজেকে ধাতস্থ করে বলে উঠল, তোমাদের সাথে এত কিছু হয়ে গেছে অথচ আমরা কিছুই জানতাম না। আর এতগুলো দিন যাবৎ আমি শুভ্রাকে কেবল ভুল বুঝে এসেছি। বলে অনুশোচনায় দগ্ধ হতে লাগলো ইহান। আহাদ আলমের বলা অতীতের ঘটনাগুলো কল্পনা করতেই তার শরীরের লোমকূপগুলো শিউরে উঠতে লাগলো। উপস্থিত সকলে চুপ করে রইল। ভয়াবহ অতীতটা যেন পুনরায় তাদের চিন্তাশক্তিকে গ্রাস করে ফেলেছে। ইহান এবার চোখ মুখ শক্ত করে দৃঢ় কণ্ঠে বলে উঠল, ওই নাহিয়ান খানকে আমি ছাড়ব না, আর তার ছেলে এরিস অ্যাড্রিয়ানোকেও দেখে নিব। ক্ষমতাশালী বলে সে যা ইচ্ছা তাই করতে পারবে। মাঝহারুল আজহার বললেন, সত্যিটা এরিস এখন পর্যন্ত জানে না। ইহান ভ্রু কুঁচকে বলল, জানে না নাকি জানতে চেষ্টা করেনি? জানি না। সায়ান বলল, যতই যাই হোক সে তাকে ওর কাছে থেকে আমাদের উদ্ধার করতেই হবে। জানি না রাগের বশে এরিস ওর কোনো ক্ষতি করে ফেলে। ইহান কিছু একটা ভেবে বলল, আমাদের তাড়াহুড়ো করলে চলবে না, ধীরে সুস্থে চিন্তা ভাবনা করে সামনে এগোতে হবে। হঠাৎ ঘড়ির দিকে নজর পড়তে ইহান চমকে উঠল। রাত প্রায় 2:30 বাজে। সে ব্যস্ততার সাথে উঠে দাঁড়িয়ে বলে উঠল, ফুপা ফুপি আমাকে এবার যেতে হবে। শারমিন বেগম অবাক হয়ে বললেন, সে কি রে, এত রাতে তুই কোথায় যাবি? আজকের রাতটা অন্তত এখানে থেকে যা। না ফুপি, তোমাদের তো আমি বলেছি আমি সাউথ কোরিয়ান পপ স্টার। কমিউনিটির রুলস আর রেগুলেশন অনুযায়ী আমাকে চলতে হয়। সেই রুলস ভেঙে আমি এখানে কয়েকদিন যাবত আছি। তারা আমাকে বলেছে আগামীকালের মধ্যে সাউথ কোরিয়ায় ব্যাক করতে হবে। আজকে রাতে হোটেলে গিয়ে সব প্যাকিং করতে হবে। কিন্তু আমি কথা দিচ্ছি খুব তাড়াতাড়ি আমি আবার তোমাদের সাথে দেখা করতে আসব, আর সব সমস্যার সমাধানও করব। একটু ভরসা রাখো আমার উপর। কেউ আর কোনো কথা বলল না। সবার কাছ থেকে বিদায় নেওয়া শেষে ইহান শুভ্রার রুমে গিয়ে দাঁড়ালো। বিছানার কাছাকাছি গিয়ে শুভ্রার ঘুমন্ত নিষ্পাপ মুখশ্রীর দিকে অপলক তাকিয়ে রইল। তারপর কপালে আলতো করে একটা ভালোবাসার পরশ এঁকে দিয়ে মৃদু কণ্ঠে বলতে লাগলো, আমার ভালোবাসা শুভ্রা, মাই সুইট বাটারফ্লাই, তোকে আবারও নিজের এত কাছে পেয়ে দেখে যেন পুনরায় প্রাণ ফিরে পেয়েছি। এই জন্য খোদার কাছে হাজারো শুকরিয়া জ্ঞাপন করি। আজকে তোকে ছেড়ে চলে যেতে হচ্ছে আমায়, এই জন্য রাগ করিস না। কথা দিচ্ছি খুব শীঘ্রই আবারও তোর কাছে ফিরে আসবো আমি। এরপর তোকে একদম নিজের করে নিব। কথাগুলো বলে শুভ্রার মাথায় হাত বুলিয়ে দিয়ে হন হন করে বেরিয়ে গেল ইহান। গভীর ঘুমের মাঝেও শুভ্রা কিছুটা নড়েচড়ে উঠেছিল, যেটা ইহান দেখতে পেল না। ওদিকে দরজার ওপাশ থেকে রায়ান সবটা দেখছিল আর শুনছিল। শুভ্রার দিকে এক পলক তাকিয়ে দীর্ঘশ্বাস আড়াল করে সেও দ্রুত পদে চলে গেল। অ্যাড্রিয়ানো প্যালেসের নিস্তব্ধতা আজ আগের মতো নেই। কেমন একটা উত্তেজনা ভাব ফিরে এসেছে। প্যালেসে গার্ড আর গাড়ির সংখ্যাও বেশি। কারণ একটাই, প্রাক্তন মাফিয়া বস নাহিয়ান আহরার খান আজ সগর্বে দলবল সহ প্যালেসে এসেছেন। রয়্যাল লাউঞ্জ জুড়ে অসংখ্য ব্ল্যাক গেটআপে থাকা গার্ড বন্দুক হাতে রোবোটিক স্টাইলে দাঁড়িয়ে রয়েছে। সবচেয়ে বড় কাউচটায় পায়ের উপর পা তুলে সদম্ভে বসে রয়েছেন নাহিয়ান খান। বরাবরের মতো সাদা পায়জামা পাঞ্জাবিতে দেখা যাচ্ছে না তাকে। পাক্কা মাফিয়া বসদের মতো ব্ল্যাক স্যুট প্যান্ট সানগ্লাসে নিজেকে আচ্ছাদিত করে রেখেছেন তিনি।
মুখখানা অত্যন্ত গুরুগম্ভীর। ফিমেল স্টাফরা তার জন্য নাস্তা আনা এবং খাতিরদারি করতে ব্যস্ত। কিছুক্ষণের মাঝে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো এরিস। বাবাকে দেখেও তার গম্ভীর মুখের কোনো ভাবান্তর হলো না। অবিচল ভঙ্গিতে নাহিয়ান খানের সামনাসামনি কাউচটায় বসে ফোন স্ক্রল করতে করতে শান্ত স্বরে সে বলল, তো মিস্টার খান, হঠাৎ আমার প্যালেসে কি মনে করে? কেন, আমি আসতে পারি না বুঝি? পারেন, অবশ্যই পারেন, কিন্তু আসার আগে একবার আমাকে ইনফর্ম করে দেওয়া উচিত ছিল। আমাদের মাঝে এত ফর্মালিটিস আসলো কবে থেকে? এরিস ফোন থেকে মুখ উঁচিয়ে বলল, কি কারণে এসেছেন সেটা পরিষ্কার করে বলুন। এমনি তোমার সাথে দেখা করতে ইচ্ছে হলো তাই। তাদের কথাবার্তার মাঝখানে হঠাৎ করে একটা ফিমেল স্টাফ সিঁড়ি বেয়ে তড়িঘড়ি করে নিচে নেমে এরিসের উদ্দেশ্যে ব্যস্ত কণ্ঠে বলতে লাগলো, স্যার, ম্যাম হঠাৎ করে সিক হয়ে গিয়েছে, তার তলপেটে নাকি প্রচণ্ড ব্যথা করছে। মেয়েটির কথা শুনে এরিস প্রথমে অনেক উদ্বিগ্ন হয়ে গেলেও পরক্ষণের সামনে নাহিয়ান খান বসে রয়েছে টের পেতেই তার চোখ মুখ শক্ত হয়ে এলো। মেয়েটির দিকে একটা শক্ত চাহনি তাক করে চোয়াল শক্ত করল সে। এরিসের এমন দৃষ্টি দেখে প্রচণ্ড ঘাবড়ে গেল মেয়েটি। সে আবার কোনো ভুল করে ফেলল কিনা ভাবতেই ভয়ে কুঁকড়ে গেল। এদিকে ফিমেল স্টাফটির কথা শুনে নাহিয়ান খান প্রচণ্ড অবাক হয়ে একদম সোজা হয়ে বসলেন। এরিসের দিকে তির্যক দৃষ্টিতে তাকিয়ে সন্দিগ্ধ কণ্ঠে জিজ্ঞেস করলেন, ম্যাম মানে তোমার প্যালেসে হঠাৎ ম্যাম আসবে কোথা থেকে? আর ওই ম্যামটা কে? এরিস নিজেকে ধাতস্থ করে শান্ত স্বরে বলার চেষ্টা করল, দেখুন মিস্টার খান। নাহিয়ান খান এরিসের কোনো কথা না শুনেই দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে দোতলার উদ্দেশ্যে ছুটে গেলেন। এরিসও দ্রুত কদমে তার পিছু পিছু গেল। ড্রয়িং রুমে উপস্থিত সকলে তাদের দিকে সরু দৃষ্টিতে তাকিয়ে রইল। অ্যাড্রিয়ানো প্যালেসের রুফটপে রাশভারী মুখভঙ্গি নিয়ে অত্যন্ত শান্তভাবে দাঁড়িয়ে রয়েছে নাহিয়ান খান। ভেতরে ভেতরে তিনি প্রচণ্ড রেগে থাকলেও বাইরে সেটা বিন্দুমাত্র প্রকাশ করলেন না। তার ঠিক পাশেই এরিস দাঁড়ানো, নির্লিপ্ত ভঙ্গিতে স্মোক করছে সে। বাবার সামনে স্মোক করতেও বিন্দুমাত্র ইতস্ততা বোধ নেই তার, না তার বাবার এতে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ রয়েছে। কিছুক্ষণ আগে দোতলায় উঠে সরাসরি এরিসের রুমে ঢুকে গিয়েছিলেন নাহিয়ান খান। প্রথমে বিছানায় শান্ত হয়ে ঘুমিয়ে থাকা শ্বেতাকে দেখতে পেয়ে তার পায়ের তলা থেকে যেন মাটি সরে গিয়েছিল। তলপেটে অতিরিক্ত যন্ত্রণার জন্য অন্য একজন ফিমেল স্টাফ একটা ইনজেকশন পুশ করে দিয়েছিল শ্বেতাকে, যার ফলে খুব অল্প সময়ের মধ্যে ঘুমিয়ে গিয়েছিল সে। সেই শ্বেতাকে সামনাসামনি দেখে 6 বছর আগের অতীত যেন নাহিয়ান খানের সামনে আবারও ভেসে উঠেছিল। হতবুদ্ধি হয়ে সেখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলেন তিনি। অনেকক্ষণ নীরব থাকার পরে নাহিয়ান খান গমগমে স্বরে বলে উঠলেন, ওই মেয়েটা এখনো কি করছে এরিস? আমি ওকে বিয়ে করেছি, আমার স্ত্রীও। এরিসের সোজা সাপটা নির্লিপ্ত উত্তর। নাহিয়ান খান ক্ষিপ্ত চোখে এরিসের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলে উঠলেন, এত কিছুর পরে ওই মেয়েটাকে কি করে বিয়ে করলে তুমি? ওর অতীত সম্পর্কে জানো না, আর সবচেয়ে বড় কথা তুমি ওকে পেলে কোথায়? এরিস নাক মুখ দিয়ে সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে শীতল কণ্ঠে বলল, ওটা আপনার জানার বিষয় নয়। নাহিয়ান খান দ্বিগুণ চেঁচিয়ে বলে উঠলেন, আমার জানার বিষয় নয় মানে কি? ওর মতো
পেস্টিটিউট আর ক্যারেক্টারলেস মেয়ের জন্য। মিস্টার খান, প্রচণ্ড জোরে ধমকে উঠল এরিস, যার ফলশ্রুতিতে নাহিয়ান খান পর্যন্ত কেঁপে উঠলেন। এরিস তার দিকে রক্তচক্ষু নিয়ে তাকিয়ে থেকে চোয়াল শক্ত করে বলতে লাগলো, ওকে নিয়ে আর একটা বাজে কথা বলবেন না, বলে দিচ্ছে ফলাফল ভালো হবে না। নাহিয়ান খান নিজেকে ধাতস্থ করে কৌতুক মিশ্রিত কণ্ঠে বলে উঠলেন, যেরকম তাকে সেরকম বলতে পারবো না। হাউ ফানি ম্যান। না, পারবেন না। বলে এরিস আবারও স্মোক করতে লাগলো। তাকে এই মুহূর্তে ভীষণ বিচলিত দেখাচ্ছে। সে তা যেমনই হোক, তার সম্পর্কে অন্য কারো মুখ থেকে কোনো ধরনের বাজে কথা সে সহ্য করতে পারবে না। নাহিয়ান খান এরিসের বুকের আগুনকে আরও জ্বালিয়ে দিতে কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলতে লাগলেন, ভুলে যেও না অতীতের সব কথা। তোমার ওয়াইফের কৃতকর্মের প্রমাণস্বরূপ ওই জঘন্য ভিডিওটা কিন্তু এখনো আমার কাছে আসে। এরিস অত্যন্ত দ্রুততার সাথে পকেট থেকে পিস্তল বের করে সোজা নাহিয়ান খানের কপালে ঠেকালো। প্রচণ্ড রাগে গজগজ করছে সে। নাহিয়ান খান তাতে ভ্রুক্ষেপ করলেন না। ছেলেকে জ্বালিয়ে দিতে পেরেছেন, এতেই তিনি সফল। মুখে তার বিদ্রুপাত্মক হাসি। এরিস রাগে কাঁপতে কাঁপতে পিস্তলটা নামিয়ে আনলো। তারপর গটগট করে রুফটপ থেকে ছুটে নিচে চলে গেল। নাহিয়ান খান একটা শয়তানি হাসি দিয়ে বিড়বিড় করে বললেন, বিয়ে তো তুমি করে নিয়েছো এরিস, কিন্তু এই বিয়ে কতদিন পর্যন্ত টিকে সেটাও আমি দেখছি। আর ওই মেয়ে একবার আমার হাত থেকে বেঁচে গেলেও এবার আর বাঁচবে না। বলে হাত জোড়া মুষ্টিবদ্ধ করে দাঁতে দাঁত চেপে নিলেন নাহিয়ান খান।